আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সেখানে সবাই কিন্তু আলোচনা করতেছে মানে যে আওয়ামী লীগ কি আসলে আসতেছে কিনা, বা প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ আনতে চাচ্ছে, কিভাবে আনবে বা কি হবে, মানে ইনায়া বিনায়া কথা এক জায়গায়। যে আওয়ামী লীগ যদি আসে নির্বাচনটা কেমন হবে, বা আওয়ামী লীগ বিহীন নির্বাচন করা যাবে কিনা, বা ইন্টারন্যাশনাল প্রেসার আসলে আছে, ইন্টারন্যাশনাল গ্রুপগুলো আসলে ওই ডেমোক্রেসির কারণে তারা কোনো দলকে ব্যান করে দিব বা বন্দি করব এটা মানে না। সুতরাং বলতে হয় যে না, এটা ব্যান না, এটা স্থগিত আছে, এইভাবে কথাবার্তাগুলো বলে। আর আপনি যে নিউজটার কথা বললেন, এটা প্রথমে আপনার হেডিং দিছিল নয়া দিগন্ত, জামাতের পত্রিকা নয়া দিগন্ত, তারা হেডিং করছিল। তাদের পরে যায় এখন যুগান্তর করছে আজকে। ঘটনা হচ্ছে, দেখেন আওয়ামী লীগ তো আসলে গত 5ই আগস্টের পর থেকে ছোট হোক বড় হোক কন্টিনিউ কিন্তু শক্তি সামর্থ্য দেখাই যাচ্ছে। শেখ হাসিনাও কন্টিনিউ কথা বলে যাচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীরাও রাস্তাঘাটে বেরিয়ে কথা বলছে, মিছিল করছে, যদি সংখ্যায় কমও হয় তারপরও কিন্তু শক্তি দেখানোর চেষ্টা করছে। যেখানে আগে এক সময় বলা হইতো যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া রাস্তায় নামতে পারে না, এই কথাটা কিন্তু খুব প্রচলন ছিল যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া রাস্তায় নামতে পারে না, বিরোধী দলকে আওয়ামী লীগ পুলিশ দিয়ে ঠেকায় রাখছে, আইন দিয়ে ঠেকায় রাখছে। বর্তমান পরিস্থিতি তো আওয়ামী লীগের সব দল মিলে তো ঠেকাইতেছে, পুলিশ র্যাব তো আছেই আছে, প্লাস নতুন একটা যোগ হলো সেনাবাহিনী কিন্তু এখন যোগ হয়েছে। বাংলাদেশের সবচেয়ে সুসজ্জিত বাহিনী, সুশিক্ষিত বাহিনী, সেনাবাহিনীও আওয়ামী লীগের ঠেকানোর চেষ্টা করতে কিন্তু পারতেছে না। এখন এই আগস্ট, এই মাসে কিছু একটা হবে, অক্টোবরে কিছু একটা হবে, এই রবটা কিন্তু পত্রিকাগুলো তুলছে। আর শুধু পত্রিকাগুলো নয়, কিছু কিছু ইউটিউবাররাও তুলছে। এখন আমার যেটা ধারণা কি জানেন, এগুলা কইরা আসলে ওই যে ডাক্তার ইউনূস গত বেশ কিছুদিন যাবত বলতেছিল যে সামনের 2-3টা মাস খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ, ইলেকশন না হলে আমরা মরতে হবে, এই হবে সে হবে, এই কথাগুলো বলতেছিল। এই কথাগুলাকে আপনার একটা পর্যায়ে তো আনতে হবে, যে উনি একটা কথা বললেন, এই কথাগুলো একটা পর্যায়ে, বিশ্বাসযোগ্য পর্যায়ে। তো যার কারণে হয়তো এখন এই পত্রিকার নিউজ গুলো লেখা হচ্ছে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও করবে, এই করবে সেই করবে, বহুত কিছু। আওয়ামী লীগ জ্বালাও পোড়াও করতে হলে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে সম্ভবত আওয়ামী লীগ যদি জ্বালাও পোড়াও বা কিছু করতে হইতো, তাহলে তো গত 3-4 মাসে যে মিছিল গুলো হয়েছে, ভাই 5টা করে ছেলে মিছিল একটা কইরা যদি 2টা করে পাথর মারে, ঢাকা শহরের বিভিন্ন রাস্তার যে মার্কেট, গ্লাস ঘেরা মার্কেট, একটা পাথরের আঘাত লাগলে পুরো এলাকার গ্লাস ভাঙা পড়বে, আতঙ্ক হয়ে যায়। আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগ জ্বালাও পোড়াও ভাঙচুর করে করবে না। তবে হ্যাঁ, এদের সবার মাথায় একটা জিনিস কি ঢুকছে জানেন, যে সারা বাংলাদেশের আম জনতা, জনসাধারণ, যেটা ধনী গরিব যারা আছে, এরা সবাই, গরিবরা তো প্রচন্ড ক্ষেপে আছে, যে এদের মধ্যে এমন যে এই মুহূর্তে তাদের যদি শক্তি থাকতো তাহলে তারা আপনার ডাক্তার ইউনূসকে টাইনা নামাইতে পারত। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, 3 দিন আগে কোথায় জানি আপনার ওএমএস এর সম্ভবত চাল দিচ্ছিল, মহিলারা রাতের 12টা থেকে যে লাইন ধরে রয়েছে, মহিলা পুরুষ, ওখানে 2-3টা টিভি যায় যখন জিজ্ঞেস করলো ওদের যে আপনারা এত রাত থেকে কেন, তো তারা বললো যে ভাই আগে তো পাইতাম, এখন তো পাই না, হঠাৎ আসে, তাও মাসে 2 মাসে একবার করে আসে, সুতরাং এই চাউলের জন্য আমরা, ঘটনা হচ্ছে যে আপনার যেখানে লাগবে 50 টন চাউল, সেখানে 2 টন চাউল দিতেছে, সুতরাং মানুষের কারাকারি বাড়তেছে। কিছু রিক্সাওয়ালার ইন্টারভিউ নিছে, ওরা বলতেছে যে আগে তো আমরা 1000 টাকা কামাইতাম, এখন 500 টাকা কামাইতে পারতেছি না। এক রিক্সাওয়ালার মুখ থেকে শুনলাম, সে বলতেছে যে আমি এটা জানতাম না যে এরকম কোনো ভাতা বাংলাদেশে আছে, এটা আমি জানতাম না, আসলে মিথ্যা বলে লাভ নাই, যে বয়স্ক ভাতা। সে বলতেছে আগে বয়স্ক ভাতা দিত, আমি আর আমার পরিবার দুইজনই আমরা 65-র উপরে, আমরা কিছু বয়স্ক ভাতা পাইতাম, এখন তো আজকে 1 বছর ধরে কিছুই পাই না। পরবর্তীতে ওই আরো কয়েকজন, তখন যা শুনলাম, আমি জানতাম যে বৃদ্ধ ভাতা দেয়, তারপরে গর্ভবতী ভাতা দেয়, তারপরে যে সিঙ্গেল মাদার ভাতা দেয় সম্ভবত, যেগুলো ইউরোপের চলে, তো ওই ধরনের ভাতাই নাকি বাংলাদেশে দিত বলে ওই রিক্সাওয়ালা যখন বললো ভাই, তখন আমার মাথায় ধরলো, তো ওই রিক্সাওয়ালা তো পাই না, সুতরাং আমরা শেখ হাসিনা ছাড়া অন্য আর কাউরে
চাই না। আর এই যে মানুষের এই সেন্টিমেন্ট গুলো তো আপনার আমাদের দেশের সরকার প্রধান থেকে শুরু করে গোয়েন্দা সবাই তো জানে যে মানুষের সেন্টিমেন্টটা কি। তো এগুলো সব মিলাচ্ছে। এখন এদের একটা ভয় যে যদি আওয়ামী লীগ রাস্তায় কোমর বেঁধে নেমে যায়, নেতারা যদি সব ফেস হতে শুরু করে, কারণ অ্যারেস্ট তো প্রচুর হয়েছে, এখন পর্যন্ত প্রায় 1 লাখের কাছাকাছি অ্যারেস্ট হয়েছে, 6.5 লাখের উপরে আপনার মামলা আছে। এখন তো আপনার চুরির মামলা যদি আপনার বিরুদ্ধে দেয়, এইটা আপনি গর্ব করে যে করে বলতে পারবেন যে আমার বিরুদ্ধে চুরির মামলা হয়েছে, এইটা নোবেল প্রাইজ পাওয়ার মতো। কিন্তু মার্ডার মামলা তো এখন মুড়িয়ার মুরগির মতো হয়ে গেছে, সবাই মার্ডার মামলা খায়, সবাই আপনার হত্যা মামলা খায়। এগুলো সব দিক চিন্তা করে আসলে এই পত্রিকালারা একটা হয়তো ভাইব তুলতেছে যে কোনো মুহূর্তে নামবে। আসলে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ নামাচ্ছে, আমরা যে কোনো মুহূর্তে ভাই পাবলিক নামবে। এই পাবলিক নামা যদি যমুনা ঘেরাও অভিযান শুরু করে দেয়, তা আওয়ামী লীগ তো আছেই, সাধারণ জনসাধারণ মানেই আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের মূল শক্তি কিন্তু সাধারণ জনসাধারণ, আম জনতা। আম জনতার এখন যে সেন্টিমেন্ট, তাতে ওরা যে কোনো মুহূর্তে এটার বিস্ফোরণ ঘটবে। আর এই বিস্ফোরণ ঘটবে এই জন্যই হয়তো তারা একটা ভাইব তৈরি করতেছে, মানে জ্বালাও পোড়া হবে, ভাঙচুর হবে, আওয়ামী লীগ নামবে, মানে জুজুর ভয়। কিন্তু আওয়ামী লীগ যেটা করবে সেটা আওয়ামী লীগ জানে, আওয়ামী লীগ কবে কখন কোথায় করবে এটা আওয়ামী লীগ জানে। আর আওয়ামী লীগ ডিক্লার দিয়েই নামবে। এটা যে গোয়েন্দা তথ্যের নির্ভর বা ওই পত্রিকা বলছে, মানব জমিন বলছে, আমার দেশ বলছে, আমি ওইসব নিউজকে খুব একটা পাত্তা দেই না, কারণ আওয়ামী লীগের সক্ষমতা আছে যে কোনো মুহূর্তে না, সেখানে গোয়েন্দা বিভাগ পুলিশের বরাত দিয়েই কিন্তু তারা ওই রিপোর্টটা এখন আপনি বলছেন তারা কয়েক লাখ লোকের সমাগমের কথা সেখানে বলা হয়েছে যে 2 থেকে 2.5 কোটি জনসাধারণ ঢাকা শহরে থাকে। এখন সবচেয়ে গরিব, একদম গরিব নিম্নবিত্ত লোকজন প্রায় 1 কোটির মতো আছে। এদের কাছে আপনি যেখানেই যাবেন সেখানেই বলে যে আওয়ামী লীগ ভালো ছিল, কারণ আওয়ামী লীগের আমলে যে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, টিকা, তারপরে এই টিসিবির চাউল, অমুক তমুক অনেক কিছুই পাইতো এরা, যেটা এখন আর পায় না। এগুলো নিয়ে মানুষের মধ্যে একটা কিন্তু প্রচন্ড ক্ষোভ আছে। তো এই ক্ষোভ যে কোনো সময় আপনার দাবানলের মতন জ্বলে উঠবে। আর সেই দাবানলের মধ্যে পেট্রোলটা হচ্ছে যে আওয়ামী লীগ, কারণ এই দাবানলকে তো লিড কেউ না কেউ একজন দিতে হবে, সেটা তো আওয়ামী লীগ দিবে, প্রপারলি আওয়ামী লীগই দিবে এই ধরনের দাবানলকে লিড। কারণ হচ্ছে যে আপনার মানুষ এখন বুঝতে পারতেছে যে আসলে তারা কি ভুল করে গেছে, কি হয়েছে। আজকে আপনাকে এই যে আমি কিছুক্ষণ আগে যেই নেতাদের নাম বললাম, ইউটিউবারদের নাম বললাম, আপনি কি মনে করেন ওরাও খুব স্বাভাবিকভাবে আসলে কথা বলতে পারতেছে? আপনি মাসুদ কামালকে জিজ্ঞেস করেন, উনিই বলবে যে হ্যাঁ 16 বছর তো আমরাও কথা বলেছি, সমালোচনা করেছি। ওই কি বলে আপনার এটা গোলাম মোল্লা রনি, উনিও বলে আমরা 16 বছর কথা বলেছি। মনিয়াপাও বলে, তারপরে আপনার যে ব্যারিস্টার রুমিনা ফারহান, উনিও বলে আমরা চিল্লে কথা বলছি। তো তখন কথা বলছেন, এখন কেন আপনারা কথা বলতে পারছেন? ওনাদের মধ্যেও ক্ষোভ আছে না যে ওনারা তো আসলে ওনারা লজ্জায় এখন সামনে আসতে পারতেছে না, মানে শরমে ভাসুরের নাম ওই নিতে শরম লাগে। গ্রামে একটা প্রবাদ আছে, ভাসুরের নাম নেওয়া যায় না। ওই আগে কিছু বৃদ্ধ মহিলা ছিল, আমার পরিচিত এক মহিলার কথাই বলি, উনি বলতেছে যে ঈদ বইলে আর কিছু বলে না। তা আমরা বললাম যে খালা আর কিছু কর না কেন, আমরা খালি ঈদ কন। কয় আরে তোরা বুঝতি না, তোর খালুর নাম মুবারক ন, জামাইর নাম মানুষের মুখে আনে। কথাটা বুঝছেন? তাহলে উনি ঈদ মুবারক কইতে পারতেন, জামাইর নাম তো মুখে আনতে পারবো না। এখন এই যে বাংলাদেশের যত রাজনীতিবিদ, ঠুনকা রাজনীতিবিদ বলেন আর ইউটিউবার বলেন, সবাই জানে যে উইদাউট আওয়ামী লীগ এই দেশের ইলেকশন পৃথিবীতে মানবে না। উইদাউট আওয়ামী লীগ ছাড়া এই দেশ ঠিক করে রাখা যাবে না। কালকে তো এই একটা টক শোতে এই ডাক্তার জাহিদ, ওনার কথাগুলো কিন্তু আমি শুনি। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবার কথা আমি শুনি। কেন শুনি জানেন? যে কে কি বলে আমি দেখার জন্য। ওনাকে ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করা হইলো যে ভাই আচ্ছা আপনি বলতেছেন আওয়ামী লীগ ব্যান্ড, তো বলতে হ্যাঁ, তো আওয়ামী লীগ ব্যান্ড হলে তাহলে আসলে আওয়ামী লীগ কি করা উচিত? ঠিক আপনার এই প্রশ্নটাই ছিল যে এই অক্টোবরে নাকি জ্বালাও পোড়াও বা কিছু একটা হবে। তখন উনি বলতেছে
কয় এটা তো ওদের ব্যাপার। তখন সাংবাদিক আবার বলল যে ওরা নির্বাচন করতে পারবে না, ওরা দাঁড়াইতে পারবে না, ওরা কিছুই করতে পারবে না, তাইলে কি করবে? ও কয় তাইলে ওরা কি করবে? এটা তো বলে যে ওরা তো তাহলে আরেকটা গৃহযুদ্ধ বা বিপ্লবের দিকে যাবে। তখন সে বলতে দেখেন আমরা জামাতকে পছন্দ করি না, জামাত যেমন হিজবুত তাহরিরকে পছন্দ করি না, তারা বিপ্লব করে এই দেশে আসতে হবে, সুতরাং আওয়ামী লীগও যদি এরকম করে যদি আসতে পারে, তখন ইশারা ইঙ্গিতে তাদের কথা কি যে এই তখন ওই সাংবাদিক তার মানে আবার জ্বালাও পোড়াও ধ্বংস করে আওয়ামী লীগ আসতে হবে, কারণ আওয়ামী লীগের এই সক্ষমতা আছে আপনারা জানেন। সে তখন চুপ হয়ে গেছে, সেটার আর জবাব দিতে পারে নাই। তার মানে এখন বর্তমানে বাংলাদেশের যারা আছে রাজনীতিবিদ, টিভি টকশোতে যারা কথা বলে, এরাও কি চাইতেছে জানেন? এরাও চাইতেছে আরেকটা রেভুলেশন হোক, যে রেভুলেশনের নেতৃত্ব আওয়ামী লীগ দিবে, এবং সেটাতে যদি দেশের আরো এই উড়াল সেতু, পদ্মা সেতু, মেট্রো রেল সব ভাঙিয়া ফেলা দিয়া জ্বালাইয়াও দেয়, তারপরে হইলো আওয়ামী লীগ আসুক। কিন্তু তারা সরাসরি বলতে পারতেছে না। তার সরাসরি বলে তো লজ্জা না? কয়দিন আগে আপনারা বললেন যে আওয়ামী লীগ খারাপ, ফেসিস্ট, অমুক তমুক, এখন কিভাবে বলেন যে না আওয়ামী লীগ ভালো ছিল, আগের গুলাই ভালো ছিল? এটি হচ্ছে মূল কাহিনী। জি রাশেদ হায়দার ভাই, আবারও আপনার কাছে আসবো। আমি রফিক ভাই যুক্ত হয়েছেন, রফিক ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে একটু আলোচনা নিব। রফিক ভাই, যুগান্তরে একটা প্রতিবেদন প্রকাশ করেছে পুলিশের বরাত দিয়ে, যে অক্টোবর মাসে কোনো এক দিন তারিখের কথা তারা বলেনি, যে কোনো একটা তারিখে তারা বাংলাদেশে লক্ষ মানুষের সমাগম ঘটাবে ঢাকায়, এবং অনেক জ্বালাও পোড়াও অনেক নাশকতা করবে, এই ধরনের একটা প্রতিবেদন তারা তৈরি করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি এই প্রতিবেদনটার বিশ্বাসযোগ্যতা কতখানি রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম। দেখেন, প্রথম কথা আমার এখন বলতে হয়, যুগান্তর পেপারটা এখন কারা চালাচ্ছে এটাকে আপনাকে আগে নির্ধারণ করতে হবে। যুগান্তর পেপারটা এখন কাদের দখলে আছে? আপনারা তো জানেন যে গত কয়েক মাস আগে যুগান্তরের যে অরিজিনাল মালিক ছিলেন উনি তো মারা গেছে, ওনার ওয়াইফ। যুগান্তর তো যমুনা গ্রুপের, অ্যাডভোকেট সালমা ইসলাম ওটা চালান, নুরুল ইসলাম বাবুল যিনি উনি হলেন ওই গ্রুপের মালিক ছিলেন, মারা গেছে করোনায়। তো ওই পত্রিকাটা কিন্তু বিগত সরকারের আমলে সরকারের একেবারে মানে প্যান্ট খুলে ফেলে দিয়েছিল, এবং বছরের পর বছর ধরে ওরা আওয়ামী বিরোধী ছিল। এখন বর্তমানে তারা এখনো তারা আওয়ামী বিরোধী, তবে সরকারের খুব ঢোল পিটায়। জি, এবার বলো। না, মনে হয়েছে আমি অন্যদিকে চলে গেছিলাম গা, তবে মালিক পক্ষ মারা গেছে, এদিকে মালিকের ওয়াইফ আছে। দেখেন, এই যে যুগান্তর বা যমুনা টিভি এটা একই গ্রুপের, কিন্তু তো ওরা কখন থেকে বিরোধিতা শুরু করছে সেটাকে আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। যখন সালমান এফ রহমানের সাথে যুগান্তরের মালিক কিন্তু ওই যে ইলেকশন করতে গিয়ে ঘেঁচার লাগিয়ে ও আর পাস করতে পারে নাই, এরপর থেকে কিন্তু এই যুগান্তর এই সরকারের পিছনে লাগছে। এর আগে ছিল না, কিন্তু ওই যে লাস্টে যে নির্বাচন হলো 24-এ, ওই নির্বাচনের পরে থেকে কিন্তু যুগান্তর এই সরকারের বিরুদ্ধে লাগছে। এর আগে কিন্তু যুগান্তর কিন্তু সরকারের। আপনাকে একটু স্মরণ করাই দিই, ওই যে 24-এর যে ইলেকশন, ওই ইলেকশনের পর থেকে, মানে 24 ইলেকশনে সালমা ইসলামকে জাতীয় পার্টি করে তো উনি, ওনাকে কোথা থেকে নমিনেশন দিয়েছিল? সালমান এফ রহমানকে ওইখান থেকে, হ্যাঁ আওয়ামী লীগ সালমান এফ রহমানকে ওইখান থেকে জিতাই নিছে। এই ক্ষোভে তারা তখন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে এমন নামা নামছে যে আওয়ামী লীগের প্যান্ট খুলে দিয়েছে। জি, এবার আপনি। এর আগে কিন্তু সালমা ইসলাম কিন্তু শেখ হাসিনা চামচামি করছে, কারণ ওই সময় কিন্তু একবার কিন্তু ওই সময় কিন্তু তাকে পাশ করে নিয়ে আসছিল, বুঝতে পারছেন? এই এলো অবস্থা। এরপরে তো যুগান্তরের ব্যাপারে এত আমি পড়ি সবসময়। শুনেন, এখন তো ধরেন বাংলাদেশের যে আপনি বাংলাদেশের যে যতগুলি পেপার বলেন বা টেলিভিশন চ্যানেল বলেন, এরা তো কেউই কোনো সঠিক খবর প্রচার করে না। এটা কিন্তু আমরা না, শুধু বাংলাদেশের মানুষই কিন্তু জানে। এখন যারা যারা মেইন সাংবাদিক আছে, ভালো ভালো সাংবাদিক আছে, তারা কেউই কিন্তু কোনো পেপার বা টেলিভিশনের সাথে যুক্ত নাই। কারণ কোন পেপার এবং টেলিভিশনে কিন্তু এখন সঠিক খবরটা প্রচার করে না। কখন প্রচার করে? যখন
আপনার এই যে ইউটিউব মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তুমুল সমালোচনা ঝড় বয়, এই যে এখানে তো ধরেন কিছু সংখ্যক সাংবাদিক আছে, ধরেন আনিস আলমগীর আর কি, এরপরে ওই আগে ছিল পান্না ছিল, তারপরে ওই যে কামাল ভাই, এরকম আরো 2-3 জন লোক আছে। কিন্তু তারা যখন ব্যাপক হারে ধরুন আমাদের যে আপনারা আছেন, রাশেদ ভাই আছে, ভাই এরকম কিছু মিডিয়াতে কিন্তু লোক আছে, কিন্তু তারা কিন্তু যখন প্রচুর জন আপনার সমালোচনা শুরু হয়, তখন কিন্তু ওর পেপারে কিন্তু 2 দিন পরে বা 1 দিন পরে কিন্তু খবরগুলি প্রচার করে। আপনারা দেখেন এই জিনিসগুলো, আমরা তো মিডিয়াতে ঘুরতেছি বিভিন্ন জায়গায়, সব মিডিয়াগুলি দেখি, কিন্তু ওরা কখন প্রচার করে? পরে প্রচার করে। যুগান্তরের যে ঘটনা, সে হচ্ছে কি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্যই কিন্তু উস্কানি দেয়। ওরা কোথা থেকে সংবাদ পাইলো যে ওই আপনার আওয়ামী লীগে এই মাসে আপনার বা আগামী মাসে দেশে জ্বালাও পোড়াও করবে। আওয়ামী লীগ দেখেন এই পর্যন্ত যতগুলি মিছিল হয়েছে, অনেক মিছিল হয়েছে, ইচ্ছা করলে তারা কিন্তু গাড়ি ঘোড়া আগুন দিতে পারতো, কিন্তু তারা কিন্তু কেউ একটা গাড়ির মধ্যে আচরণ দেয় নাই, এটা পাবলিকের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করে নাই। ওরা মানে আসলে কি বিশৃঙ্খলাটাতে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করবে, ওই জন্য একটা মানে ওরা উস্কানি দিচ্ছে। মূল জিনিসটা এটা। আমি এটা মনে করি না যে আওয়ামী লীগের লোক এই মুহূর্তে তারা কোনো বিশৃঙ্খল সিচুয়েশনের দিকে যাবে, কারণ আওয়ামী লীগের বর্তমান যে কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, কিন্তু এরপরও কিন্তু প্রতিবাদ করতেছে কি শান্তিপূর্ণ প্রতিবাদ করতেছে। ওরা কোথা থেকে পাইলো এই সংবাদ, এটা আমার আসলে বোধগম্য না। ওরা শুধু দেশকে উত্তেজিত করার জন্য এই ধরনের খবর প্রচার করতেছে, আর কিছু না। কারণ আপনি দেখেন যতগুলি মিছিল হয়েছে, একটাও কিন্তু আপনি একটা গাড়ির মধ্যে আছর দিছে, মিছিল কম হচ্ছে না, কিন্তু অনেক হচ্ছে। কিন্তু তাহলে ওরা কোথা থেকে সংবাদটা প্রচার করলো? মানুষকে আতঙ্কের সৃষ্টি করা, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা তো পত্রিকা বা পেপারের কাজ না, বা টেলিভিশনের কাজ না। তাদের কাজকে মানুষকে শান্তিপূর্ণ রাখা, শান্তিতে রাখা, বরং একটা বিশৃঙ্খল হইলেও যাতে মানুষকে আরো মানে শান্তিতে থাকে বা শান্ত থাকে, ওই ধরনের সংবাদ প্রচার করা কিন্তু পেপার বলেন টেলিভিশন বলেন ওদের কাজ। উস্কানি দেওয়া কি এদের কাজ? এই যে মনে করেন যে পেপারগুলি যে হয়, ছাপা হয়, উস্কানিমূলক বক্তব্য লিখতেছে, আপনার অল মিডিয়াতে ওরা কি বাংলা জানে না? আপনি মনে করেন যে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে, যেমন আমেরিকান রাষ্ট্রদূত আছে, ওই দিন একটা কোন দেশের রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত, মহিলা, উনি কিন্তু বাংলায় কথা বলতেছে। তার মানে কিন্তু ওরা কিন্তু বাংলা পেপার পড়ে, কিন্তু বাংলা পেপার যে পড়ে এরা, যেহেতু আমেরিকার যারা রাষ্ট্রদূত আছে বা তাদের যে আমেরিকার মেন যে এখানে বাংলাদেশের প্রতিনিধি আছে, ওরা সবাই কিন্তু বাংলায় ট্রেডিং করে পরে কিন্তু বাংলাদেশে আসে। তার মানে কি তারা বাংলা পেপার গুলি পড়তেছে। এই বাংলা পেপার পড়ার পরে এরা যে জিনিসটা জানতে চাবে, তাহলে এটা কি দেশের ভাবমূর্তি কি খুব ভালো উজ্জ্বল হবে? এটা কি সাংবাদিকতা বলে এটাকে? বলেন আপনিও একজন সাংবাদিক মানুষ, রাশেদ ভাই সাংবাদিকতার সাথে জড়িত। এরা কোন ধরনের সাংবাদিক? সঠিক খবরটা সময়মতো দেয় না, মিথ্যা খবর প্রপাগান্ডা ওরা ছড়ায়। তাহলে কেমন হলো? তাহলে ইউটিউবে যারা মনে করেন কথা বলে বিচ্ছিন্ন ভাবে, এদের চেয়ে তো ওরাই ভালো। আপনি ইউটিউবে মেইনস্ট্রিম মিডিয়াতে যদি মানুষ আস্থা রাখতে না পারে, তখন স্বাভাবিকভাবেই মানুষ সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর হয়ে যায়। এটা একেবারে অলরেডি হয়ে গেছে। আমি কোনো টেলিভিশন খবর শুনি না, আমি বাংলা পেপারও পড়ি না। এরকম দেখেন লাখ লাখ লোক আছে। জি রফিক ভাই, আবার আসবো আপনার কাছে, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার ভাই, আমাদের সাবেক সংসদ সদস্য, রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি, তিনি এক ভিডিওতে বলেছেন শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে বেশি আগ্রহ প্রকাশ করে না। এবং তিনি সেখানে অনেক ব্যাখ্যা দিয়েছেন যে উনি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি ইউটিউবে ওনার বড় একটা চ্যানেল আছে,
উনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে নিয়ে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সেটা ভাইরাল হয়ে যায়, অগণিত মানুষ সেটা দেখে, কিন্তু অন্য কোনো প্রসঙ্গ নিয়ে ভিডিও দিলে সেটা কেউ দেখতে চায় না। এই যে আওয়ামী লীগের প্রতি মানুষের কেমন জানি একটা আগ্রহ বেড়ে গেছে বলে উনি এমনটাই বোঝাতে চেয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আওয়ামী লীগের প্রতি মানুষের আগ্রহ বাড়ার কি কি কারণ থাকতে পারে? আপনি মিউট আছেন। গোলাম মোল্লা রনি এই ভিডিওটা বানানোর পরে কি উনি কি ঢাকায় আছেন বা ওনার বাড়িতে আছেন নাকি জেলে চলে গেছেন, এইটা কি আপনারা জানেন? এই বিষয়টা কি একটু খোঁজ নিয়ে দেখছেন যে গোলাম মোল্লা রনি এই কথা বলার পরে এখন পর্যন্ত জীবিত আছেন কিনা? আমি আরো বলবো এই কথাটা, এখন আরো অনেকে বলে, আমি দেব, আমি সিরিয়ালে আসছি। রনি সাহেবের এই ধরনের কথা বলার সাথে সাথেই তো বলা হবে যে ফ্যাসিস্টের দোষর, তারে মাফ করে দেওয়া হবে ভাই, ঠিক নয়? এখন সবাই ধীরে ধীরে ফ্যাসিস্টের দোষর হয়ে যাচ্ছে, কি কেন হচ্ছে এই বিষয়গুলো তো খতিয়ে দেখতে হবে, এইটা একটু জানতে চাই। দেখেন, গোলাম মোল্লা রনি যে কথাটা বলছে এটা একদম 100% বাস্তব সত্য কথা। আপনাকে আজকে বলি, আপনি আজকে এই মুহূর্তে আপনি জাস্ট একটা স্ট্যাটাস দেন যে শেখ হাসিনা আসছে, এই স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে দেখবেন অন্তত ঝাঁপাইয়া পড়ছে কয়েক লাখ কয়েক হাজার লোক, যে এটা আসলে কি কি কাহিনী হইল। এটার কারণটা হচ্ছে কি জানেন? কারণ মানুষ গত 1 বছরে বিরক্ত হয়ে গেছে। কারণ হচ্ছে মানুষের মনে একটা আশা ছিল, 5ই আগস্টের পর মানুষ মনে করছিল কি জানেন, যে ওরা মনে হয় এবার স্বর্গের দিকে ট্রেন ছুটে দিল। ঠিক এই আশাটা ভঙ্গ হইতে 2 মাসও লাগে নাই, যখনই দেখলো যে বিএনপির এই চাঁদাবাজি, মারামারি, মব, জামাতের এরকম বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল দখল, তারপরে দুর্নীতি, এই যে ছাত্রদের উপরে ওরা এত ভরসা করে আসছিল, এই এক এক ছাত্র নেতাদের দুর্নীতি, কারো হাঁস খাইতে হয় ওয়েস্টিনে যাইয়া, কারো হাঁস খাইতে হয় নীলা মার্কেটে যাইয়া, এগুলা দেখে মানুষ এত বেশি বিরক্ত হয়ে গেছে যে মানুষ 6 মাসের মধ্যে বলা শুরু করছে যে আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, এটা কিন্তু বলা শুরু করছে। আপনি একটা জিনিস দেখেন, আপনি 2টা শার্ট আনলেন, আপনার ছেলে আছে 2 জন, আপনি 2 জনের জন্য এই ঈদে 2টা শার্ট আনলেন কোত্থেকে? আপনি ধরেন যা বাংলাদেশের যে কোনো একটা নাম করা মার্কেট থেকে, আমি সবলা মার্কেটের নামও জানি না, নাম করা মার্কেট থেকে শার্ট আইনা দিলেন। ঠিক তার 2.5 মাস পরে যখন কোরবানি হয় না, তখন আপনি যা করলেন কি, হকার মার্কেট থেকে 2টা শার্ট আইনা দিলেন। তখন আপনার পোলা পাইনি কি আর আগেরটাই তো ভালো ছিল। কারণ হচ্ছে যে ওই যে হকার মার্কেটের শার্ট আনছেন, এরা তো বুঝে গেছে কিরে বাবা, আগে তো দিছে 5,000 টাকা দামি শার্ট, এখন থেকে আমার বাপে 500 টাকা দামি শার্ট কিনে দিয়েছে, তার মানে হকার মার্কেটের শার্টই ভালো ছিল। এখন পাবলিক দেখেন, পাবলিক কি বুঝতেছে? অনেকে বলে, এই যে সর্বপ্রথম আমি বলি একটা জামাত ইসলামের কথা, তারা সবসময় বলে কি জানেন, এই 54 বছরে দেশের কিছুই হয় নাই। তো আমি এই জামাতেরে বলতে চাই যে 54 বছরে দেশের কিছুই হয় নাই, কিন্তু এই যে তোমাদের বাপদাদারা ধান ক্ষেতের কোনায় বৈশা আগে বিড়ি টানতো, এই 54 বছরে তোমাদের বাপদাদারা সিগারেট টানা শিখছে। এই 54 বছরে কিছু হয় না, এই 54 বছরে কিছু হয় না বিধায় তোমাদের হাতে এখন আইফোন 17 প্রো ম্যাক্স ঝুলে। আর এই যে জেনজি যারা বলে যে 16-17 বছর কি হয়েছে, এই 17 বছর আগেও ওই পাড়ার কোনায় একটা তোমার বাপদাদারা চার দোকানে বৈশা রং চা আর বেলা বিস্কুট খাইতো। সেই 17 বছরে এখন পাড়ার কোনায় কোনায় ডিপার্টমেন্টাল স্টোর তো হয়েছে, প্রতি পাড়ায় 2-4টা করে চাইনিজ রেস্টুরেন্ট, 5 স্টার রেস্টুরেন্ট হয়েছে, যেখানে তোমরা যাইয়া খানা দানা খাই আবার সেলফি দাও। আমরা এইখানে বান্ধবী নিয়ে এইখানে এই উন্নয়ন হয়েছে। গত 17 বছরে তোমরা তোমাদের জীবনে কোনোদিন দেখতা না মেট্রো রেল, সেইটা হয়েছে। তোমাদের জীবনে কোনোদিন ফ্লাইওভার দেখতা না, সেইটাই 17 বছর হয়েছে। তোমাদের জীবনে আরো 100 বছর তোমরা কোনোদিন পদ্মা সেতু দেখতা না, সেইটাও হয়েছে। তো হয় না এটা কি? কিন্তু গত 1 বছরে তোমাদের কি হয়েছে? কিছুই তো হয় নাই। এখন একটা জিনিস দেখেন,
এই যে গত 3-4 দিন আগে আমাদের খাদ্যমন্ত্রী বললেন কি যে পাশের রাষ্ট্র আমাদেরকে আর খাদ্য দিবে না, চাউল দিবে না। এখন এইটা হচ্ছে টেকনিক, কারণ চাউল দিবে না এই ঘোষণা কিন্তু তারা 3 মাস আগে দিয়ে দিছে। তখন আমরা যখন বলছি আমাদের বলেছে ফাউল। আরে বাবা, শেখ হাসিনার সময় যেই চাউলের জন্য চুক্তি ছিল, চাল ডাল আটা ময়দা তেল যা যা যে চুক্তি ছিল, সেই জিনিসগুলো এখন পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। এখন আপনার টাকা দিতে পারেন না, ডলার দিতে পারেন না। আপনার $5,000 পাঠাইলে এরা $5,000 মাল পাঠাইছে, কিন্তু এদের লোক তো চুক্তি ছিল আপনার হয়তো 500 কোটি টাকার মাল আনবেন, আর টাকা দিতে পারেন না। আস্তে আস্তে দেন মাল, আস্তে আস্তে আসে। এখন আর যেই পরিমাণ মাল আছে ওদের কাছে, আপনাদের সাথে চুক্তি, শেখ হাসিনার সাথে চুক্তির যেই মাল আছে সেই মাল হয়তো ধরেন আর 10-12 ট্রাকের মতো হবে। এরপরে আর চুক্তিও করবেন আপনাদের সাথে, দিবেও না। ইন্ডিয়া তো একের পর এক চুক্তি বন্ধ করে দিচ্ছে, কিন্তু আপনারা কি করছেন? ক্ষতিকার হচ্ছে আপনার বাংলাদেশের আম জনগণের, একদম গরিব নিম্নবিত্তের ক্ষতি হচ্ছে। তারা ফুইসা উঠতেছে, তারা এমন ভাবে ফুইসা উঠতেছে যে তারা এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া বুঝে না, মিডল ক্লাস আওয়ামী লীগ ছাড়া বুঝতেছে না। এরা মনে করতে না এই আওয়ামী লীগেরই দরকার, কারণ আমাকে কোনো কিছুর দরকার নাই। এদের এখন এটা একদম নর্মাল। যে এখন পাবলিক কি বলে জানেন? দুর্নীতি হোক, স্বজনপ্রীতি হোক, জাহান্নাম হয়ে যাক, কিন্তু আওয়ামী লীগের আমলে তো আমরা খাইয়া পয়রা বাইচা ছিলাম। দুর্নীতি হোক, জাহান্নাম হোক, আওয়ামী লীগের আমলে তো অন্তত এই যে সারা বাংলাদেশে এত লাইটিং শো দেখছি, এত ওভারব্রিজ, এত ফ্লাইওভার, এত দেখছি। আওয়ামী লীগের আমলে রাস্তার 3টায় আমরা বাইরেছি, কোনো সমস্যা ছিল না। আওয়ামী লীগের আমলে মহিলারাও যায় যমুনার সাথে যে ড্যান্স করে টিকটক করছে, কোনো সমস্যা হয় নাই। আর গত 2 দিন আগে ঢাকা ইউনিভার্সিটি শুধু স্লিভলেস জামা পড়ছে বিদে 2টারে পিঠটা পুলিশে তুলে দিছে। এখন সারা বাংলাদেশের মানুষ আপনার আওয়ামী লীগ কি করবে সেটাই জানতে চায়। পাবলিকের এখন ফার্স্ট ডিমান্ড, $1 মিলিয়ন কোশ্চেন, যে আওয়ামী লীগ তুমি তাড়াতাড়ি ফিরে আসো, আমাদের বাঁচাও। আর আমাদেরকে বাঁচাও, আমরা তোমাকে চাই এই জন্যই যে কেউ সরিয়, জাস্ট আপনার সরিয়ে লেখলেও মনে করছে এটাই আওয়ামী লীগ। এখানে যে দেখতে হবে যে আওয়ামী লীগ ফিরছে কিনা, আওয়ামী লীগ কতক্ষণে আসতেছে। মানুষ সাধ্যর আগ্রহে গ্রহণ করবে আওয়ামী লীগ। এদের অবস্থা আস্থা করে যাবে, এদের অবস্থা আস্থা করে যাবে বাকিদের। আওয়ামী লীগকে মানুষ, আপনি একটা জিনিস আমার কথা আজকে খেয়াল করে রাখেন, যেই দিন শেখ হাসিনা ডিক্লেয়ার দিবে যে আমি ঢাকা এয়ারপোর্টে আসছি, সেদিন আপনার মতন আমার মতন বা আরো উচ্চবিত্ত যারা আছে না, ওই যে আপনার প্রাডো গাড়ি চালায়, কোটটাই পরে, এইসব মানুষ ঢাকা সিটির কোথাও পাত্তা পাবে না। পাবলিক, লুঙ্গিপাড়া পাবলিক ঢাকা শহর ঘেরাও করে ফেলবে, এয়ারপোর্ট ঘেরাও করে ফেলবে, শুধু শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য আর ছোঁয়ার জন্য যে আপনি আসছেন। এই জলোয়াটাই আপনারা দেখবেন খুব সহসা। সুতরাং এই যে গোলাম মোল্লা রনি বলেন আর যারা বলেন, ওনারা যা বলতেছে যে আওয়ামী লীগ, এটা সত্য কথা। যে মানুষ গত 5ই আগস্টের আগে ডিপ স্টেটের টাকার কারণে মানুষে যা ভুল বুঝেছে সেটা শুনছে, এখন মানুষ বুঝে যাওয়ার পরে আর শুনবে না। বাঙালি এমন এক জাত, বুঝছেন, বাঙালিরা আপনি উল্টা পাল্টা বুঝে 10-15 দিন, 2 মাস 6 মাস রাখতে পারবেন, এর বেশি না। বাঙালি কিন্তু অন্য যে আপনার ইউরোপিয়ান আমেরিকানদের মতো না, বহুত চালু মাল এরা। রাশেদ হায়দার ভাই আবার আসতেছি আপনার কাছে প্রিয় দর্শক যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদেরকে সাপোর্ট করুন। আমি এখন আমাদের রফিক ভাইয়ের কাছে একটু যাব, যে রফিক ভাই গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য, একসময় আওয়ামী লীগ করতেন, এখন তিনি বিএনপি করেন। তিনি যে কথাটা বলছিলেন যে শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কিছু শুনতে আগ্রহ প্রকাশ করছে না। বাংলাদেশের মানুষের শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি এই যে আগ্রহটা বেড়ে গেল, রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে আমরা এতক্ষণ বেশ শুনলাম, হয়তো আরো শুনবো, কারণ আমাদের লাইভ তো আরো চলবে, আরো সময় আছে। পরে ধাপের রাশেদ হায়দার ভাইয়ের কাছ থেকে আরো শুনবো। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানুষের আগ্রহ বাড়ার কারণ কি, রফিক ভাই? ধন্যবাদ মাসুদ ভাই, আপনার কথার উত্তরটা আমি একটু ঘুরাইয়া দিব। আপনি বলছেন গোলাম মোল্লা রনি
সারা বাংলাদেশের মানুষ শেখ হাসিনা ছাড়া অন্য কোনো আলোচনা শুনতে চায় না, এই তো ঠিক? মাসুদ ভাই আমার কথা এটাই বলতে চাইছেন উনি, এটাই জি জি এটাই বলতে চাইছে। আপনি এই প্রসঙ্গে একটু বলেন কারণ। কিন্তু আমি এই সারা বাংলাদেশের মানুষের কথা বলবো না। ওই যে এনসিপি বলে 18 কোটি মানুষ তাদের পক্ষে, এই গণ অধিকার পরিষদ বলে 18 কোটি মানুষ তাদের পক্ষে আছে, বিএনপি বলে 18 কোটি মানুষ তাদের পক্ষে আছে, জামাত বলে 18 কোটি মানুষ তাদের পক্ষে আছে। তাহলে ভাই সবাই যদি 18 কোটি তাদের পক্ষে থাকে, তাহলে আর অন্য দলের পক্ষে কারা আছে? লোকই তো 18 কোটি। আপনি বলতেছেন গোলাম মল্লিক উনি বলতেছে যে সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শেখ হাসিনার জন্য টাকা রয়েছে। আমি সেটা বলবো না। এটলিস্ট আমি এটা বলতে পারি যে 60% মানুষ, এই দেশের সাধারণ মানুষ যারা নেতৃত্ব নাই, নেতৃত্ব ছাড়া সাধারণ মানুষ যারা আছে, গরিব দুঃখী মানুষ আছে, তারা এখন শেখ হাসিনার জন্য তাকায় আছে। কারণ দেখেন আজকে আমি কয়েকটা আলোচনা শুনছি যে মাসুদ কামাল ভাই আর মুস্তফা ফিরোজ ভাই আজকে আলোচনা করছে যে ওনাদের একটা আশা ছিল যে এই যে নতুন ছেলেরা যারা ওই এত বড় একটা ঘটনা ঘটাইলো, তাদের কাছ থেকে মানুষ কিছু অনেক আশা করছিল, কিন্তু তাদের দুর্নীতি কারণে ওরা হতাশ হয়ে গেছিল। তবে একজনের কথা ওরা স্পষ্টভাবে আলোচনায় আনছে যে মাহফুজ আলম যে ছেলেটা, ওকে মানে ওই কামাল ভাই খুবই পজিটিভ বলছে, যে ওর কথাবার্তা চিন্তা চেতনা খুবই পজিটিভ, যার জন্য ওই যে আরেকজন আছে যে আপনার উপদেষ্টা আছে যে ইয়াং বয়সের আসিফ মাহমুদ, তার সাথে তাদের কিন্তু মনের চিন্তা চেতনার মিল নাই। কারণ একটা স্পষ্ট ভাষায় বলছে, আপনার কামাল ভাই স্পষ্ট ভাষায় বলছে যে মাহফুজ ভালো কিছু চিন্তা করে, পজিটিভ চিন্তা করে, আর ওই সজীব ভুইয়া অন্য কিছু চিন্তা করে, মানে টাকা পয়সা এই সেই, মানে দুর্নীতির ব্যাপারটা উনি কিন্তু স্পষ্ট হয়ে বলে পারছে। তাহলে দেখেন গেল ওদের একটা বর্তমান সময়ের যে দুর্নীতি হচ্ছে, ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। আমাদের বিএনপির যে মহাসচিব উনি নিজে বলছো, আগে যদি 50 টাকা হতো এখন 500 টাকা দিতে হয়, মানে 1 লাখ টাকা যদি আগে চাইতো এখন 5 লাখ টাকা দিতে হয়। একজন ডিসি নিয়োগের জন্য কিন্তু এই যে 3 কোটি 2 কোটি এগুলি আলোচনা কিন্তু তারাই কিন্তু প্রকাশ করছে, এটা আমরা করি নাই, জনগণ করে না, কিন্তু ওদের নেতৃত্ব থেকে প্রকাশ করছে। আচ্ছা, লক্ষ্মীপুরের যেখানে আজকে ঘটনা, সাবেক এমপি 5ই আগস্টের আগে তার বাড়িতে আগুন দিছে, 5ই আগস্টের পরে আগুন দিছে, এরপরে আজকে নতুন করে এই পুরা বাড়িতে আবার আগুন দিছে। এবং এটা তো আমি আগেই দেখছি আগুন যাও করে জ্বলতেছে। তবে এই যে আজকে ওই ফিরোজ সাহেব, মোস্তফা ফিরোজ সাহেব কিন্তু একটু আগে একটা ভিডিও দিছে যে ওনারা এত বড় হেডম, এবং উনি স্পষ্ট ভাষায় উল্লেখই করছে যে বিএনপি এবং জামাতের ছেলেরা এখানে আবার নতুন করে আগুন দিছে। উনি বলতেছে যে তোমরা ভাই কত বড় বীর সেনানী হইলা, এই পুরা বাড়িতে বারবার আগুন দিতে হবে, এখানে কি আছে, তোমরা কি দেখাইতে চাও? দেখেন এই জিনিসগুলি আজকে আর কি সাক্ষাৎকার, এটা কোন পেপারে মনে হয় দিছে যে আগে যেখানে 1000 টাকা প্রতিদিন মিনিমাম ইনকাম করতো, মানে এটা হলো আপনার তার একটা ওই যে অটো রিক্সা গুলি আছে না, এটা কিন্তু ওই যে রিক্সা টাইপের যেটা আছে ওটা 400 টাকার মতন দিতে হয়, তাদের ওই যে খরচ দিতে হয় মালিক পক্ষকে, যদি আপনার ওই ভাড়া নিয়ে থাকে। তাহলে 400 টাকা বাদ দিয়ে এবং সারাদিন খাওয়া দাওয়া করে কিন্তু আগে 1000 টাকা ইনকাম করে বাসায় যেত পকেটে নিয়ে, আর এখন সে 500 টাকাও নিতে পারে না। আর ওই দিন তো আমি একটা আলোচনা করলামই যে সারাদিন এসে 300 টাকা কামাইছে, এখন 100 টাকা হয়েছে, কিন্তু আরো 300 টাকা ইনকাম করতে হবে, নাহলে তার পকেট থেকে ভরে দিতে হবে। তাহলে তাদের ইনকাম সোর্স কোথায় গেছে? আচ্ছা, আরেকটা আসেন, এই যে আপনি মাসুদ ভাই বা রাশেদ ভাই, আপনাদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছি, অন্যদেরকে বলবো না আমি, আপনারা যে ইউটিউবে আইসা এখন বাংলাদেশের
বা বিশ্বের মানুষের সামনে এই যে এত বিজ্ঞ আলোচনা করেন আপনারা, এরকম আরো বহুত বড় বড় সাংবাদিক আছে এই যে আলোচনা করতেছেন, আপনি 10 বছর আগে এটা কি আপনি পারছিলেন? এটা কি আপনার সুযোগটা ছিল? এই সুযোগটা কোথা থেকে আসছে, কে করে দিছে? আজকে একজন, আমি যখন প্রথম মোবাইল নেই, কোটিওয়ালা মোবাইল নিছিলাম একটা, অনেকদিন পরে দেখলাম মানুষে এইসব মোবাইল বিদেশে কথা বলা যায়। আমি তো এগুলো বুঝতাম না তখন, যদিও আমি চাকরি করতাম, শিক্ষিত মানুষ। আস্তে 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 দেখালো, এখন দেখেন এমন কোন রিক্সাওয়ালা নাই, এমন কোন পাবলিক নাই। এই যে আমি মুরগির যে ফার্ম আছে, লেয়ার ফার্ম গুলিতে আমি মানে আমার ব্যবসা হলো এই সংক্রান্ত, ওদের এনে যে কর্মচারী কাজ করে 10,000 12,000 বেতন পায়, ওদের কাছেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে 15,000 12,000 টাকা 20,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল। ওই যে শ্রমিক, এমন কোন শ্রমিক নাই যাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। তাহলে এগুলোর অবদান কোথা থেকে, কার অবদান এগুলি? আপনি যে এখন যে এই যে মানুষের যে এই যে ইনকাম সোর্স গুলি যে নষ্ট হচ্ছে, এই যে এমপির বাড়িতে নতুন করে আবার তৃতীয়বার আক্রমণ আগুন দিলেন গা, এই যে ফিরোজ ভাই নিজেই কিন্তু সমালোচনা করছে। উনি তো মানে আমি তো বুঝি উনার এটা মতামতটা বুঝি, উনি কোন অ্যাঙ্গেলের, উনি জাতীয়তাবাদী দলের মোটামুটি উনার একটা ওই পক্ষেরই লোক, উনি নিজেই সমালোচনা করতেছে। এখন যারা বিএনপির পক্ষের সাংবাদিক তারাই যদি মনে করেন যে এই সমালোচনা করে, তাহলে মানুষ কেন আবার শেখ হাসিনা চাবে না বলেন আপনি? এটা তো রনি ভাইয়ের কিন্তু বলার দরকার নাই। রনি ভাই হ্যাঁ ধন্যবাদ, উনি এটা নিয়ে আলোচনা করছে, কিন্তু এটা তো আমরাও কিন্তু আলোচনা করতেছি, কিন্তু যে আওয়ামী লীগে প্রাসঙ্গিক আপনাকে করতেই হবে, প্রাসঙ্গিক আপনার প্রাসঙ্গিক রেখে আপনারা এটা কিছুই করতে পারবেন না। যদি করে এটার জন্য ভালো কিছু আছে। যদিও শুনেন, আমরা এখন কি সবাই আলোচনা করি কি নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, কিন্তু একটা বৃহৎ একটা অংশ যেটা 50% মানুষ, যাদের যে দলটাতে সমর্থক, তাদেরকে বাইরে রেখে আপনি নির্বাচন করতে চাচ্ছেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলতেছেন আপনি। এটা কি ধরনের নির্বাচন হবে? তাহলে এটা কি আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে? আমি বিদেশের কথা বলতে চাই না, আপনারা অনেকে বলছেন বিদেশের গ্রহণযোগ্য হবে কিনা। আরে বাংলাদেশের মানে তো গ্রহণযোগ্য হবে না। জি, আবার আসবা, বাংলাদেশে তো গ্রহণযোগ্য হবে না, তাই না? আবারও যেতে চাই। আচ্ছা, 1 মিনিট শেষ করে দিই। সুতরাং এই শেখ হাসিনা যে প্রাসঙ্গিক, শেখ হাসিনার কথাতে মানুষ মানে করতেছে, মানুষকে আবার স্মরণ করতে, শেখ হাসিনার কথা আপনি বললেই সবাই এটা ভিউ হিসাবে আসে, মানুষ দেখতে চায় কি বলতে চায়। এটা তো আসলে আর এক বছর গেল না, আর 1 বছর যদি এভাবে যা, তাহলে ওরকম এই যে আপনি ওই যে যুগান্তরে ইয়া ধরছে না, যে একটা প্রপাগান্ডা চালাইলো না যে আওয়ামী লীগ জ্বালাও পোড়া করবে, এইগুলি লাগবে না তো। পাবলিকেই তো করেন, আপনি মনে করেন যে কথা বলবে, আপনি কথা বললেই হবে। আপনি জ্বালাও পোড়া করার দরকারটা কি? জ্বালাবো কার দেশ, কোথায় জ্বালাবো, কেন করবেন আপনি? কেন এই উস্কানি দিচ্ছেন আপনি? জ্বালা পোড়া করলে এদেশের কার লাভ হবে? এদেশেরই তো ক্ষতি হবে। আমি মনে করি না যে আওয়ামী লীগের জ্বালাও পোড়ার দিকে আগাবে, আমি মনে করি না। আর এই পর্যন্ত এই 13 মাসে 14 মাসে আওয়ামী লীগ এই ধরনের অ্যাক্টিভিটিস করে নাই। ওই জন্যই তাদেরকে আমি ধন্যবাদ দেবো, কারণ তারাও এই দেশের নাগরিক। শুনেন, বিপদ আসলে বিপদের সময় ধৈর্য ধরতে হয়। যেহেতু এখন বাংলাদেশের বিপদ যাচ্ছে, আমি মনে করি সবাইকে, বিশেষ করে আওয়ামী লীগের যে পক্ষ আছে, ধৈর্য ধরে সুন্দর সুষ্ঠু সুন্দর যেভাবে হয় সেভাবে আগানো উচিত। দেশে জ্বালাও পোড়াও করে কোনো কিছু অর্জন করা যায় না এবং যাবেও না। মানুষই কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আসবে, আপনি আমার আনতে হবে না, আওয়ামী লীগকে নিয়ে আসবে। এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এই উদাহরণ দিলাম, দেখেন যারা মুস্তাফা ফিরোজ বা মাসুদ কামাল ভাই, এরাই কিন্তু দেখেন এক সময় কিন্তু চরম ভাবে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে, ওনারাই কিন্তু এই জিনিসগুলি উল্টা ভাবে বলতেছে যে না, এই আওয়ামী লীগের প্রসঙ্গটা ওরাই টেনে নিয়ে আসছে। আরো আছে, আবারও আসবো আপনার কাছে। আমি ধন্যবাদ হায়দার ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ হায়দার ভাই ব্যাপক আলোচিত ও সমালোচিত রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সরকার যদি কালকে মনে করে আওয়ামী লীগের উপর চলমান নিষেধাজ্ঞা তুলে দেব, সরকার এটা তুলে দিতে পারে।
এবং এই তুলে দেওয়ার ব্যাপারে তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করার কেউ না, অনেকটা এইরকমই যে নির্বাহী আদেশে যদি তাদের অপরাধ থাকে আদালত সেটা দেখবে। যাই হোক, যদিও আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো কোনো মামলাও করা হয়নি এ যাবৎকালে, এমনিতেই তারা কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই যে ডাক্তার জাহিদুর রহমান ওনারাও কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছেন এবং কঠোর ভাবে চেয়েছেন এবং বলেছেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে কোনো ধরনের স্পেস দেওয়া যাবে না, কিন্তু এখন তিনি বলছেন যে সরকার চাইলে এটা করতে পারে, মানে খুব হালকা ভাবে বিষয়টাকে নিচ্ছেন, যে আগে যেমন কঠোর ভাবে বিরোধিতা করেছেন এখন করছেন না। এই যে মানুষগুলো, আমাদের একটু আগে আমাদের রফিক ভাইও বলছিলেন যে মাসুদ কামাল সহ অনেকেরই চেঞ্জিং, এই পজিশন থেকে তাদের অনেকটা চেঞ্জ, কেন হঠাৎ তাদের মধ্যে এই চেঞ্জটা শুরু হলো, যদি একটু আপনার মতো করে একটু বলেন। আপনি মিউট আছেন। ডক্টর জাহিদ এই ভদ্রলোকটা আমি চিনি আসলে এই যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে টিভিতে দেখতাম যে মানে খুব হই হই রই রই তার কথা, তার যুক্তি, তার বহু কিছু। সে কোন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন আমি জানি না, তবে আমার যা মনে হয় সেটা কি জানেন, ডক্টরেট না, উনি ডাক্তার চিকিৎসক। উনি যদি চিকিৎসক হয়, উনি মানুষের চিকিৎসক না পশু চিকিৎসক তা নিয়ে আমার একটু সন্দেহ আছে যে উনি কোন ধরনের চিকিৎসক, বা ওনার চিকিৎসক সার্টিফিকেট যারা দিছে তাদের সার্টিফিকেট গুলো যদি আমি পারতাম তাহলে আমি তাদের এটাকে তাদেরও পরীক্ষা নিয়ে হয়তো ওরে যারা সার্টিফিকেট তাদের সার্টিফিকেট বাতিল করতাম। কারণ ওর মতন ভদ্রলোক যে বলে অনেক কথা, তার এগুলো আসলে কি বলবো, এটা ওর এখন। তারপর আমি আপনি যেহেতু জিজ্ঞেস করছেন, গতকালকে না জানি পরশু দিনের এই কাহিনীটা, মানে যে টক শোতে হয়েছে, এটা হচ্ছে যে আপনি একটা জিনিস আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, অল্প কিছুদিন আগে এই কোভিড এর সময় মনে আছে যে কোভিড এর টিকা নেওয়া যাবে না, মনে আছে কথাগুলো, যে কোভিড এর টিকা, ইসরায়েল কোভিড এর টিকা তৈরি করছে, এটাতে শুয়োরের চর্বি আছে, মুসলমান কোভিড এর টিকা নিতে হবে না, মুসলমানের জন্য কোভিড এর টিকা আসে নাই, কোভিড এটা আল্লাহ পাঠাইছে সরাসরি, এটা আল্লাহর সৈন্য, আবাবিল পাখির মতো কোভিড হয়েছে, ইহুদি নাসারা মইরা শেষ হবে, এইসব কথাবার্তা চলছিল মনে আছে। এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চেয়ে সবচেয়ে বেশি মরছে মুসলমান এই কোভিডে, তার সব তো ফকিন্নি মার্কা দেশগুলা কোভিডে, এই সৌদি আরব যেখানে আপনার নবী রসুলের দেশ, এইখানেও কোভিডে মরছে। তো শেষ পর্যন্ত যখন মরা শুরু হয়েছে তখন যা কিন্তু কোভিডের টিকা আবার নেওয়া শুরু হয়েছে, এবং সেটার আবার জায়েজও ঘোষণা করছে। তখন জায়েজ ঘোষণা করছে কি, না 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 এটা রোগ ব্যাধি নিতে পারে, এটা জায়েজ হয়েছে। তো ঠিক এই ডাক্তার জাহিদ তাদের অবস্থা এরকম যে ওনারা এতদিন মনে করছিলেন যে সর্বা, উনি তো বিএনপি মাইন্ডেড, উনি মনে করছিলেন যে ক্ষমতায় তো বিএনপি চলে আসতেছে, আমাদের আর ঠেকায় কে। এখন যখন ওনারা দেখছেন যে ওনাদের ক্যাপাসিটিতে জামাত ইসলামের ঠেকানোর মতো উপায় নাই, এবং আওয়ামী লীগ বিহীন বাংলাদেশে ওনারা যে এই মৌলবাদী শক্তির সামনে টিকবেন না, এইটাও কিন্তু ওনারা বুঝা ফেলছেন। আরে বুঝা ফেলার কারণেই এখন ইনিয়ে বিনিয়ে যে হ্যাঁ আমরা তো বলেছিলাম এইভাবে আদেশ দিয়ে বন্ধ করা যায় না, আইসিটি থেকে মামলায় যদি দেয় বিচারটা করবে কে? জাহিদকে যদি কেউ প্রশ্ন করেন যে কোথায় বিচার হবে, আইসিটি কোন কোর্ট? এই কোর্ট, যেই কোর্টে আসামির পক্ষের উকিল দাঁড়াইতে দাও না, যেই কোর্টের বিচারপতিকে তোমরা আইনা বসাইছো যে ইনি বিচারপতি হবেন, আগের বিচারপতি থেকে তোমরা রাতের অন্ধকারে ঘরবাড়ি জ্বালাইয়া পাঠাই দিছো, যেই কোর্টে, এটা তো ক্যাঙ্গারু কোর্ট। এখন জাহিদ সাহেব কালকে সেম আওয়ামী লীগের এটা তুলে নিতে পারবেন বলে আরেকটা কথা বলছেন কি জানেন, যে ওই হিজবুত তাহরিরকে ওনারা চয়েস করেন না কেন, বলে যে হিজবুত তাহরিরকে বলতেছে যে ওরা শরিয়া আইন চালু করবে, আমার সংবিধানের সাথে সাংঘর্ষিক, এই জন্য হিজবুত তাহরিরকে রাজনীতি করতে দেওয়া যাবে না। তো আমার সংবিধানের সাথে তো তোমরা সাংঘর্ষিক, এই ইন্টারিম গভর্নমেন্টও সাংঘর্ষিক, এই আইসিটি ট্রাইব্যুনাল যেটা এখন তোমরা যেভাবে চালাইতেছো এইটাও সাংঘর্ষিক, এইখানেও তোমরা একতরফা জামাত ইসলামের উকিল মুক্তার বহায়া রাখছো, তো এইখানে কিসের আবার ন্যায় বিচার হবে, এইখানে কিসের আবার বিচার হবে? সুতরাং এই কাহিনীগুলা
ওরে কেউ জিজ্ঞেস করে না। আর ওরে যদি কখনো কোনো প্রশ্ন করা হয় তখন সেও জবাব দেয় কি জানেন, যে ওই জার্মানিতে নাৎসি বাহিনীর বিশাল ক্ষমতা ছিল, তারা এখন রাজনীতি করতে পারে না। এই হারামজাদা এখন এটাও বুঝে না যে নাৎসি বাহিনীরে জার্মান গভর্নমেন্ট বা জার্মান জনগণ ব্যান করে নাই, ওইটা আমেরিকার চাপে, যেহেতু আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে, এই জন্যই ব্যান করছে। এবং যেই কারণে জার্মান এত শক্তিশালী হওয়ার পরও তারা একটা পারমাণবিক বোমা বানাইতে পারতেছে না। এই জার্মানি এখনো সর্ববৃহৎ ঘাঁটি রয়ে গেছে ইউরোপের ভিতরে আমেরিকার, এটা আমেরিকার চাপে। কালকে আমেরিকার অবস্থা যদি চীন খারাপ করে দুক, দেখবেন যে ওই নাৎসি বাহিনী হারাই যাইব। জাহিদের ওই একটা দেখবেন, জাহিদের কথায় সবসময় একটা ওই নাৎসি বাহিনী, ওই নাৎসি বাহিনী। আরে হারামজাদা, নাৎসি বাহিনী যা মারছে তার চেয়ে দ্বিগুণ তো জামাতে ইসলাম 1971 মারছে। আর এখন যে বলা হয় যে আওয়ামী লীগ মারছে এই 600, আমি তো কোনো আওয়ামী লীগ 30 জনও মারে নাই। কেন তোমাদের এই যে সারের দাবিতে মূল্য না 11 জন, বিএনপির আমলে সারের দাবিতে 11 জন মারা যায় না, 16 জন গ্রেনেড হামলাতে 38 জন মারো নাই, তাহলে এই বিএনপি ব্যান করা হয় নাই কেন? হেরাও তো ফ্যাসিস্ট, একতরফা ইলেকশনের প্রচলন চালু করছে তো বিএনপি। এখন এই যে আমার মুরগি ডাক্তার জাহিদ, ওরে মুরগি পোলা পাইনি, এখন নাম দিছে খুব সুন্দর, কষা জাহিদ। ওর নাকি ওই যে কনস্টিপেশন খুব বেশি, কষা জাহিদ ওর নাম। আমি কই যে মুরগি ডাক্তার জাহিদ, তারে কোনোদিন যদি আপনি পারেন দয়া করে তারে একটু আনেন আপনার টক শোতে, আমারও ডাইকেন, আমি কয়েকটা প্রশ্ন করবো তারে খুব ভদ্রভাবে, যে ভাইয়া আপনি কি আসলে টিটেনাস নেন নাকি কোরামিন খান? উনি গাঞ্জা খাইয়া আসে যে কোনো জায়গায়, আর ওনার কথাবার্তা সব কিছুর পরে আছে ফেসিস্ট। এটার ইয়ে হবে না, রাজনীতি করতে হবে না, এটার বিচার হইতে। আর বেটা তুই বিচার হইতে হবে যে বলস, আগে তো তোরা প্রমাণ করতে হবে যে এগুলো করছে। তুই এখনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, বিচার নেই, তোমরা কইতেছ ফেসিস্ট, আওয়ামী লীগ ব্যান্ড। এটা কেমন হইলো ভাই? তাই এই করে তোমরা আইনের শাসন তৈরি করবা, এই করে কি আইনের শাসন হবে?